নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে নিঃসন্দেহে এই ভিডিওতে ইস্ট বেঙ্গলের কথা বলবো, ট্রান্সফার উইন্ডো নিয়ে কথা হবে এবং মোহনবাগানের বিষয়ে কথা বলতে হবে। কারণ মোহনবাগানের পরবর্তী ম্যাচ জামশেদপুর এফসির বিরুদ্ধে এবং দুটো টিমই এই মুহূর্তে তুঙ্গে রয়েছে, বলা যেতে পিকে রয়েছে। মোহনবাগানের কথা নতুন করে বলার কিছু নেই আমার। 1 নম্বর দল এবং ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে লাস্ট ম্যাচে তারা জয় পেয়েছে। অপরদিকে জামশেদপুরও কিন্তু পরপর জিতে চলেছে। মোহনবাগান এই যে ডার্বি, সেই ডার্বিটা আয়োজনই করতে চেয়েছিল জামশেদপুরে, কিন্তু জামশেদপুরের কোচ খালেদ জামিল সেখানে বাদ সাধেন। তিনি করতে দেননি, কারণ বাড়তি ফ্যাসিলিটি তিনি পেতে দিতে চাইছিলেন না মোহনবাগানকে। তো এটা একজন কোচ হিসেবে তার রণকৌশল হওয়া উচিত বলে আমার মনে হয় এবং সেটা তিনি ঠিকই করেছিলেন। তো মোহনবাগানের পরবর্তী ম্যাচ ডার্বি খেলে এসছে মোহনবাগান, যদিও সেটা ঘরের মাঠেই হওয়ার কথা ছিল জামশেদপুরে বা গুয়াহাটি কেন আসবে, কলকাতাতেই হওয়ার কথা ছিল, যদিও শেষমেশ গুয়াহাটিতে গিয়ে সেই ম্যাচ খেলতো। একটা ট্রাভেল হয়েছে, আবার ফিরতে একটা ট্রাভেল, দেন দে হ্যাভ টু গো জামশেদপুর। তো এই যে ট্রাভেলের মধ্যে থাকতে হচ্ছে প্লেয়ারদের, এটা কিন্তু একটু সমস্যা হবে। কয়েকজন প্লেয়ারের এমনিতেই অনিরুদ্ধ থাপা সহ কয়েকজনের চোট রয়েছে। যদিও মোহনবাগানের টিম নিয়ে খুব বেশি কিছু বলার নেই, কারণ তাদের টিম নিঃসন্দেহে ভালো টিম। তবে বেশ কিছু ফুটবলারের পারফরমেন্স কিন্তু মোহনবাগান কোচকে সন্তুষ্ট করতে পারেনি আগের ম্যাচে। কারণ ইস্টবেঙ্গলের মতন টিম, যারা অন্তত তারা যেভাবে ভাবেন 11 নম্বরের টিম, সেই 11 নম্বরের দলকে তারা 1 গোল দিয়ে দেওয়ার পরে আর বিশেষ কিছু করতে পারেনি এবং ইস্টবেঙ্গল সেই ম্যাচ যথেষ্ট ভালো খেলেছে। রেফারির বদান্যতায় ইস্টবেঙ্গল জেনুইন পেনাল্টি পায়নি, যদিও ট্রেভার কেটল, যিনি এই রেফারিদের প্রধান এআইএফএফ এর, যাকে কিছুটা 50% স্যালারি এফএসডিএলও দিয়ে থাকে, তো তিনি মনে করেছেন যে সেটা পেনাল্টি ছিল না, হ্যান্ডবল ছিল না, সেটা তার বক্তব্য এবং সেটা তিনি জানিয়ে দিয়েছেন। তবে এটা ঠিক যে একের পর এক বিতর্কের জেরে তাদেরকে যে আসরে নামতে হয় এবং তিনি রেফারির হয়েই কথা বলবেন, এটা এক্সপেক্টেড ছিল। আমার আগের ভিডিওগুলোতেও আমি তাই বলেছি। গতকাল এটা জানার পরেও আপনাদেরকে জানিয়েছি যে ট্রেভার কেটল তিনি ঠিক কী জানিয়েছেন। যদিও তার বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ ছিল, ব্রিটিশ ফুটবলে তাকে নিয়েও প্রচুর চর্চা হচ্ছে, বহুত ভুলভাল ডিসিশন দেওয়ার জন্য বিশ্বের কুখ্যাত রেফারিদের তালিকাতে তিনি 4 নম্বর কি 5 নম্বর স্থানে অবস্থান করছেন। তো সেটা এখন অতীত, মোহনবাগানের কাছেও নিঃসন্দেহে অতীত তো বটেই। তারা পরবর্তী ম্যাচ নিয়ে ভাবনা শুরু করে দিয়েছে। অপরদিকে খালেদ জামিলের ছেলেরাও কিন্তু পরবর্তী ম্যাচ নিয়ে ভাবনা শুরু করে দিয়েছে। আমার সমর্থন কিন্তু অতি অবশ্যই জামশেদপুর এফসির দিকে থাকবে। তার কারণটা অন্য কোনো নয়, যদিও বাংলার টিম মোহনবাগান, আমার তার প্রতিও যথেষ্ট সহানুভূতি রয়েছে। স্টিল যে মোহনবাগান আর ইস্ট বেঙ্গলের মধ্যে দ্বৈরথ, আমি নিজেকে ইস্ট বেঙ্গল সমর্থক হিসেবে ভাবতে চাই এবং আজন্ম তাই থাকবো। কিন্তু তবুও বাংলার টিম, কিন্তু আমি কেন খালেদ জামিলের দলকে বা জামশেদপুর এফসিকে সমর্থন করব বা সমর্থন সেদিকে, সেটা বলি। কারণ হচ্ছে ইন্ডিয়ান কোচ খালেদ জামিল, তার এই যে লড়াকু মানসিকতাটা তিনি তার প্লেয়ারদের মধ্যে ভরে দিতে পেরেছেন এবং গোটা দেশে যখন বিদেশি প্লেয়ারদের, বিদেশি কোচেদের রমরমা একের পর এক টিমে, সেই সময় খালেদ জামিল দেখিয়ে দিচ্ছেন যে লড়াই করার মানসিকতা আর ভারতীয় কোচেরাও কিছু করতে পারে, সেটা কিন্তু আইএসএল এর ময়দানে এই খালেদ জামিল তিনি প্রুফ করছেন বলা যেতে পারে। এই জন্য আমার লোকটাকে সত্যিই খুব ভালো লাগে। আমি যদি আপনাদের কারো মনে থাকে, আপনারা মনে রাখতে পারবেন যে আমি কিন্তু যখন ইস্ট বেঙ্গলের সঙ্গে জামশেদপুর এফসি খেলা হচ্ছিল তখনও কিন্তু বলেছিলাম যে 2 লড়াকু কোচের ম্যাচ হবে, তাদের ট্যাকটিসের ম্যাচ হবে। খালেদ জামিল একটু ডিফেন্সিভ খেলে তারপর তিনি অ্যাটাকে যান, সে কারণে তাদের ডিফেন্স ভালো করার চেষ্টা করেন এবং যেটা কিন্তু মোহনবাগানের জন্য খুব একটা সুখকর হবে না। কারণ মোহনবাগানের আপফ্রন্টে প্লেয়ার অনেক রয়েছে, কিন্তু ম্যাকলারিন আগের দিন গোল করেছে কিন্তু হিজাজি এবং হেক্টরের ভুলে। তো সেই ভুলটা আমার মনে হয় না খালেদ জামিলের ছেলেরা সেটা করবেন। এবার এই যে হেক্টর এবং হিজাজির কথা বললাম ইস্টবেঙ্গল কিন্তু তাদেরকে নিয়ে চর্চা শুরু হয়েছে। কারণ ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো তিনি বলে দিয়েছেন যে আইএসএল এর ভাবনা তারা ছেড়ে দিচ্ছেন কার্যত, কারণ সুপার 6-এ যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে এক প্রকার। এটা অস্কার ব্রুজো তিনিও মানছেন, কারণ তিনি এটা বারবার বলেছেন যে প্রথম 6-7টা ম্যাচের যে ফলাফল সেটাই কিন্তু ভবিষ্যৎ নির্ধারণ করে দিয়েছিল ইস্টবেঙ্গলের। তবুও তাকে কোচ করে আনার পরে ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবলারদের কিন্তু মানসিকতার বড় পরিবর্তন হয়েছিল। তারা আপ্রাণ চেষ্টা করছিলেন এবং ম্যাচের পর ম্যাচ জিতে ড্র করে এবং পরবর্তী
এই যে শেষ দুটো ম্যাচ হেরেওছে তারা, এএফসি চ্যালেঞ্জ লিগে যথেষ্ট ভালো ফলাফল করেছে, যে কারণে তারা পরবর্তী রাউন্ডে যেতে পেরেছে, সেটা কিন্তু এই অস্কার ব্রুজোর জন্যই। অস্কার ব্রুজোকে যা টিম দেওয়া হয়েছে সেই টিমটা কিন্তু কার্লোস কুয়াদ্রাতে তৈরি করে দেওয়া, অন্তত প্রচারিত তেমনটাই এসেছিল। তো সেই কার্লোস কুয়াদ্রাতের টিম নিয়ে অস্কার কিন্তু মাঠে ফুল ফুটিয়েছেন, সেই কারণে ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ অস্কারের ওপরেই ভরসা রাখছে পরবর্তী মরশুমে, এবং অস্কারও কিন্তু পরবর্তী মরশুমের জন্য দল গঠনের পদ্ধতি শুরু করে দিয়েছেন অস্কার এবং ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ এবং ইমামি গ্রুপের কর্তারা। ইনফ্যাক্ট আজকেও একটা বৈঠক রয়েছে, সেই বৈঠকের দিকে অতি অবশ্যই নজর থাকবে যে ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গল আর কোনো প্লেয়ারকে নেবে কিনা। যদিও প্রথমে শোনা গিয়েছিল 2জন ফুটবলার আসতে পারে ইস্টবেঙ্গলের ট্রান্সফার উইন্ডোতে, 2জন বিদেশি ফুটবলার, একজন তো চলে এসেছেন রিচার্ড সেলিস, আর একজন ফুটবলারকে নেওয়ার কথা ছিল, এখনো পর্যন্ত যদিও আসেনি, তাদের নাম জানানো হয়নি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে। ডিফেন্সের একজন প্লেয়ারের খুব দরকার ইস্টবেঙ্গলের। এখন অস্কার ব্রুজো এই মরশুমে আর কাউকে নেবেন, নাকি পরবর্তী মরশুমের জন্য দল গঠন এবং অতি অবশ্যই এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার জন্য যে টিম তৈরি করবেন সেটাকে মাথায় রেখে তিনি ডিফেন্সে কোনো একজন ভালো প্লেয়ারকে নেবেন। সেক্ষেত্রে 2জন আসবে নাকি এই হেক্টর হিজাজির মধ্যে কোনো একজনের কপাল পুড়বে সেটা দেখা যাবে। তবে অস্কার কিন্তু কার্লোস কুয়াদ্রাতে যে বিদেশি রিক্রুটমেন্ট ছিল সেই বিদেশি রিক্রুটমেন্ট নিয়েই কিন্তু তিনি অসন্তুষ্ট, শুরু থেকে অসন্তুষ্ট, যদিও তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কখনো সেটা প্রকাশ্যে আনেননি, কারণ তার মতন ক্ষুরধার বুদ্ধিসম্পন্ন এমন একজন কোচ এই ভুলটা তিনি করেননি। তিনি দলগত শক্তিতে, দলগত ইউনিটিতে বিশ্বাস রেখেছেন এবং সেভাবে খেলানোর চেষ্টা করেছেন, তা সে ক্লেটন সিলভা হোক কিংবা হিজাজি বা হেক্টর হিজাজি। এবং ক্লেটন সিলভার মনোভাব নিয়ে শুরু থেকেই অস্কারের একটা আপত্তি ছিল, পরবর্তীতে ক্লিটন তিনি পরিশ্রম করেন, তাকে ভালো খেলতেও দেখা যায়, যদিও তিনি গোলটা করে উঠতে পারেননি এবং তার আগের বারের ফর্মেরও ধারে কাছে নেই। দিয়ামান্তাকোসের ফর্ম নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন রয়েছে, তিনি গতবারের গোল্ডেন বুট উইনার, তিনিও তার ফর্মের ধারে কাছে নেই, কখনো তিনি ফর্মে আছেন কখনো নেই, অর্থাৎ রোদ বৃষ্টির খেলা চলছে যেন দিয়ামান্তাকোসের ফর্মে, এবং তিনি চোটাঘাতে জর্জরিত, চোটও পাচ্ছেন মাঝে মধ্যেই। ফলত তাকে নিয়েও দিয়ামান্তাকোসের বিষয়েও কিন্তু অস্কার এই মুহূর্তে খুব একটা সন্তুষ্ট নয় তার পারফরমেন্স নিয়ে। ভারতীয় ফুটবলারদের পারফরমেন্স নিয়ে কিন্তু অস্কারের কোনো অসন্তোষের জায়গা নেই, তিনি ভারতীয় ফুটবলারদের পারফরমেন্সে যথেষ্ট খুশি। অস্কার চাইছেন যে পরের মরশুমে 4জন বিদেশিরই পরিবর্তন করতে, যদি সম্ভব হয় তো ওই দিয়ামান্তাকোসও, তবে দিয়ামান্তাকোসকে হয়তো পরিবর্তন নাও করা হতে পারে, 4জন বিদেশিকেই কিন্তু পরিবর্তন করা হতে পারে পরের মরশুমে। সে ব্যাপারে কিন্তু ইতিমধ্যেই ইস্টবেঙ্গল কোচ কর্মকর্তারা দল সাজানোর কথা ভাবনা চিন্তা করছেন এবং সেই প্রসেসের মধ্যে, সেই প্রক্রিয়ার মধ্যে কিন্তু ঢুকে গিয়েছেন অস্কার ব্রুজো। অতি অবশ্যই অস্কার ব্রুজো এতদিন অন্য কারো তৈরি করা দল নিয়ে খেলেছেন, পরের মরশুমে যদি তাকে দলের উপর দায়িত্ব রাখতে হয়, দলকে যদি তাকে সাফল্য দিতে হয়, তাহলে তার মতন ফুটবলারদের নিতে হবে। তার মতে তিনি যাদের যাদের বাঁচবেন, বেস্ট মনে করবেন, সেই বিদেশিদের নিতে হবে, এটা তিনি বুঝিয়ে দিতে চেয়েছেন ক্লাব কর্তাদের, এবং আজকের মিটিংও আয়োগ কি সেটাই তিনি বলতে চাইবেন। তো এই 4জন কারা কারা? হেক্টর হিজাজির কথা আপনারা প্রত্যেকেই জানেন, ক্লেটন সিলভার কথাও ইতিমধ্যে জানেন যে পরের মরশুমে তাকে রাখা হবে না। আরেকজন হচ্ছে সাউল ক্রেসপো, হ্যাঁ ঠিকই শুনছেন, সাউল ক্রেসপোকেও কিন্তু পরের মরশুমে রাখতে চান না অস্কার ব্রুজো। এক তো চোটাঘাত, দেন পারফরমেন্সও এদের খুব একটা অস্কার ব্রুজোকে সন্তুষ্ট করতে পারেনি। তো এই 4জন ফুটবলারকেই হয়তো পরের মরশুমে দেখা যাবে না। হ্যাঁ হয়তোই বলবো, কারণ যেহেতু ঘোষণা হয়নি, শোনা যাচ্ছে, তাই শোনা কথা তাই বলবো যে হয়তো, যেহেতু কনফার্ম নয় সে কারণেই বলতে হয় হয়তো। তাহলে এই 4জনকে কিন্তু পরের মরশুমে ইস্টবেঙ্গল ক্লাবে আর খেলতে নাও দেখা যেতে পারে, তা যার সঙ্গে যতদিনই কন্ট্রাক্ট থাকুক না কেন সেই কন্ট্রাক্ট কিন্তু তাদের সঙ্গে বিচ্ছিন্ন করে নতুন ফুটবলার আনার চেষ্টা চরিত্র শুরু হয়ে গেছে ইস্টবেঙ্গলে, এবং সেই প্রক্রিয়া চলছে, অনগোয়িং প্রসেস। তো ইতিমধ্যে রিচার্ড সেলিস এসছেন, হোপফুলি রিচার্ড সেলিস তো এই সিজনটা পুরোটাই খেলবেন, যে এই উইন্টার উইন্ডোতে তিনি এসেছেন, এই আইএসএল এর মরশুমে যতটা সময় বাকি রয়েছে তিনি খেলবেন। পরবর্তী তাকে তার চুক্তি এক্সটেনশন করা হতে পারে পারফরমেন্সের উপরে, তিনি কয়েকটা ম্যাচ যদি খেলে ভালো পারফর্ম করতে পারেন, গোল টোল করতে পারেন, তো সেটা দেখে আবার তার চুক্তি বর্ধিত করা হতে পারে। ইস্টবেঙ্গলের সামনে সুপার কাপ এবং এএফসি চ্যালেঞ্জ লিগ রয়েছে, আর 9টা ম্যাচ রয়েছে আইএসএল এর,
এই 9টা ম্যাচও কিন্তু ইস্টবেঙ্গল কোচ চাইবেন ভারতীয় ফুটবলারদের, যাদেরকে তারা রিক্রুট করেছেন এই উইন্টার উইন্ডোতে, যাদেরকে তারা সিনিয়র দলে নিয়ে এসছেন জুনিয়র থেকে বা বাংলা দল থেকে, তাদেরকেও দেখে নিতে চাইবেন বলে আমার ধারণা। এখন পরবর্তী ম্যাচ এফসি গোয়া। আজ থেকে ইস্টবেঙ্গল প্র্যাকটিসেও নেমে পড়বে এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচের আগে। তো এফসি গোয়ার ম্যাচও রয়েছে, সেটাও তারা দেখে নিতে পারবে। নর্থ ইস্টের বিরুদ্ধে এফসি গোয়ার ম্যাচ রয়েছে, সেই ম্যাচটাও তারা নজরে রাখবেন। এফসি গোয়ার ভুল ত্রুটি তারা খুঁজবেন এবং সেভাবে তারা রণকৌশল সাজাবেন অস্কার ব্রুজো। আমার মনে হয় যে অস্কার ব্রুজোর জন্য এটা ভালো সুযোগ। এই পরবর্তী যে 9টা ম্যাচ রয়েছে, এটা তো তিনি মোটামুটি বুঝতে পেরে গিয়েছেন যে সুপার সিক্সে যাওয়াটা পসিবল নয় এই মুহূর্তে দাঁড়িয়ে। যদি 9টা ম্যাচ জেতে তাহলে হয়তো কিছু একটা হলেও হতে পারে, বাট সেটা অনেক মানে ইফ অ্যান্ড বাটসের উপর ডিপেন্ড করছে। আমার মতে বলে যে সমস্ত ভারতীয় ফুটবলার রয়েছে, ডিফেন্সে বলুন, মাঝমাঠে বলুন, যারা সিনিয়র দলে তাদেরকে নাম নথিভুক্ত করেছেন, এই যেমন চাকু মান্ডি মতন প্লেয়াররা, তাদেরকে একবার দেখে নেওয়া, যদি এই সমস্ত ম্যাচগুলোতে তাদেরকে একটু গেম টাইম দিয়ে দেখে নেওয়া যায় এবং তারা যদি ভালো পারফর্ম করে, তো বিদেশি নির্ভরতাটাও অনেকটা কমতে পারে। ভারতীয় ফুটবলাররা এমনিতেই ভালো খেলছেন। আনোয়ার আলীদের মতন, সৌভিক চক্রবর্তীদের মতন ফুটবলারদেরকে কিন্তু তাহলে পরের সিজনে মাঝে মধ্যে রেস্ট দিয়েও কিন্তু খেলানো যেতে পারে। যদিও আমি জানি না পরের সিজনে সৌভিক বা আনোয়াররা খেলবেন কিনা, কিন্তু এই নির্ভরতা এবং এই যে চোট লেগে যাচ্ছে একটা লং সিজনে খেলতে গিয়ে, সেটার থেকে অনেকটা বাঁচানো যেতে পারে ফুটবলারদের। তো এই সময়টা আমার মনে হয় অস্কারের কাছে ভালো সময়। তিনি বাকি ফুটবলারদেরকে একটু মাঝে মধ্যে পরীক্ষা নিরীক্ষা করে নিতে পারেন, সেই অপশন কিন্তু তার সামনে খোলা রয়েছে। এবং যেহেতু সুপার কাপ বা এফসি চ্যালেঞ্জ লিগ রয়েছে, তাহলে টিমটা আরেকটু ভালো করে তিনি সাজিয়ে নিতে পারবেন, তার কাছে আরও বেশি অপশন বাড়বে। তো আমার মনে হয় ধুরন্ধর কোচ অস্কার ব্রুজো সেটা তিনি করবেন। তো পরের মরশুমে ইস্টবেঙ্গল ক্লাব দারুণ একটা টিম তৈরি করবে এবং ভালো ফলাফল হবে, কারণ অস্কার ব্রুজো যে পারফরমেন্স দেখিয়েছেন তিনি এই ভাঙাচোরা দল নিয়ে, তাতে তার উপর ভরসা রাখা ছাড়া আর কোনো উপায় নেই এবং সেটা ভরসা রাখতেই হবে। এবং তাকে তার মতন করে টিম যদি গড়ে দেওয়া যায়, তো আমার বিশ্বাস, অন্তত আমার মনে হয় আপনাদেরও বিশ্বাস, কি মনে করেন আপনারা, ভরসা রাখেন তো অস্কার ব্রুজোর উপরে? কমেন্ট করে জানাবেন অতি অবশ্যই। তাহলে কিন্তু ইস্টবেঙ্গল আইএসএল এর পরের মরশুমে ভালো ফলাফল করতে পারবে, এটা আমি ভরসা রাখি। আপনারা ভরসা রাখছেন কিনা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এফসি গোয়ার ম্যাচ নিয়ে কি রণকৌশল নিচ্ছে না নিচ্ছে, প্র্যাকটিসে নামুক ইস্টবেঙ্গল, কে কে খেলবেন না খেলবেন সেটাও কিন্তু ধীরে ধীরে জানতে পারবো পরবর্তী ম্যাচের আগে। তো তেমন ভিডিও অতি অবশ্যই করব। আজকে ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবেন না। কমেন্ট করতে তো বললামই, প্লাস যদি আপনি চ্যানেলে নতুন হন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না, কারণ অনেকেই টেক্সট করছেন আমাকে যে তারা আমার ভিডিওর নোটিফিকেশন পাচ্ছে না। তো নোটিফিকেশন পাওয়ার জন্যই কিন্তু আপনাদের বলি আমরা বেল বাটনটা প্রেস করতে, ডিং ডং করে দেবেন, তো নোটিফিকেশন পেয়ে যাবেন যখনই আমি কোনো নতুন ভিডিও দেব। ধন্যবাদ।